ছেড়ে দিছো না? হচ্ছে সবাই ভালো আছি, একটু সবাই চলে আসি, সবাই দ্রুত জয়েন করে ফেলি। দীর্ঘ অনেকদিন পর তোমাদের সাথে আবারও দেখা। আজকের ক্লাসটা হবে খুবই ইন্টারেস্টিং, বিকজ আজকে আমরা ব্র্যান্ড নিউ একটা টপিক নিয়ে কথা বলবো। ক্লিয়ার? সো সবাই একটু দ্রুত জয়েন করো ঝটপট। আর ভাইয়াকে একটু জানাও সবকিছু ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, ইজ এভরিথিং ওকে? তাহলে একটু আমাকে ঝটপট সবাই কমেন্টসে একটু জানাও। আর ক্লাসটা একটু সবাই শেয়ার করে ফেলো, ক্লাসটা একটু সবাই শেয়ার করে ফেলি, বন্ধুদেরকে একটু মেনশন করে দিই। সবাই দ্রুত চলে আসি, একটু সবাই দ্রুত চলে আসি, দ্রুত। আমার সাউন্ড কি ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম সারা, বর্ণা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুরাইয়া ওয়ালাইকুম আসসালাম। অ্যাঞ্জেল মিম, এই অ্যাঞ্জেল মিম তোমার আইডির নাম চেঞ্জ করবো আজকে, বলে দেবো কার কার আইডির নাম চেঞ্জ করতে হবে। জান্নাতুল ফেরদাউস, করিমা মিম তোমার আইডির নাম ঠিক আছে। সৈয়দ রাহুল ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া সুমু, নুরশাদ সুমি ভালো আছি ভাইয়া। নাবিলা ইসলাম, ফারিয়া জাহান, বর্ণা রানী, অ্যাঞ্জেল মিম আইডির নাম চেঞ্জ করবা। এনএস নাইবা ওকে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভালো আছি ভালো আছি। ইয়াসমিন জাহান তোমার আইডির নামের ফন্টগুলা চেঞ্জ করবা। ওকে সাবিকুন নাহার তুমিও। সবাই দ্রুত জয়েন করি, আমরা ক্লাসে চলে আসবো এখনই, এখনই ক্লাসে চলে আসবো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। অল সাউন্ড ক্লিয়ার? ঠিক আছে সারা। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতজন লাইভে যুক্ত আছে? কতজন? এখানে মাত্র 4 জন দেখাইতেছে কেন? 100 জনের কাছাকাছি আছি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে ফেলি, কেমন? ক্লাসটা একটু শেয়ার করে আমাকে কনফার্ম করো যে সব কিছু ক্লিয়ার কিনা। আমরা একটু কথাবার্তা শুরু করে দিই। আজকের ক্লাসের টপিক হচ্ছে কি বলো তো? আজকের ক্লাসের টপিক হচ্ছে তোমার বাক্য, রাইট? আজকের ক্লাসের টপিক কি? তোমার বাক্য। ওকে, সো বাক্য নিয়ে আমরা কথা বলবো, বাট আগে একটু দেখি কোন কালারটা সিট করে। আই থিঙ্ক এই কালারটা ভালো হবে। চলো, বাক্য কেমন? সো এই বাক্য জিনিসটা আসলে কি, এটা নিয়ে আমরা কথা বলবো। বাক্যটা আসলে কি, কেমন? বাট আমার এটা দেখানোর জন্য আগে একটা পেজ লাগবে, একটু জায়গা লাগবে। জায়গা 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 কোথায় পাবো জায়গা? এই যে এখানে আসি, খেয়াল করি। বাক্যের আমরা যদি সবার আগে একটা ছোট্ট একটা প্যাটার্ন খেয়াল করি। ধরো একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে কি করে? ওয়া ওয়া বলে কান্নাকাটি শুরু করে দাও, ওয়া 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 এভাবে, রাইট? ওকে, সো এই যে ওয়া ওয়া করে কান্না করতেছে, এটাই কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় ধ্বনি। মানে মানুষের মুখ নিঃসৃত যে আওয়াজ, যে শব্দ, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? এই জিনিসগুলোকে আমরা বলবো ধ্বনি। তাহলে মানুষের মুখ থেকে বেরিয়ে যে শব্দগুলো আসবে, যে আওয়াজগুলো আসবে, এগুলোকে আমরা কি বলবো বলো তো? ধ্বনি। আর এই ধ্বনির লিখিত রূপকে আমরা বলবো হচ্ছে তোমার বর্ণ। বুঝতে পারছি? ধ্বনির লিখিত রূপকে আমরা বলি কি? বর্ণ। ধরো আমি বললাম ক, এই কটার লিখিত রূপ কোনটা? এই যে এইটা, রাইট? সো এটা হচ্ছে একটা লিখিত রূপ। আমি বললাম খ, এটা লিখিত রূপ। আমি বললাম অ, এটা লিখিত রূপ। তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা বর্ণ। বাট ভাই বললাম যদি এ বলি, এ এ কি কোনো বর্ণ? না। এরকম বলতে কোনো বর্ণ আছে? নাই। ওকে, সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধ্বনিটা হচ্ছে মানুষের মুখ নিঃসৃত আওয়াজ, আর বর্ণটা হচ্ছে কি? বর্ণ হচ্ছে সেই ধ্বনির লিখিত রূপকে আমরা বলবো কি? বর্ণ। ক্লিয়ার? এবার আসি, আমরা একটু বেসিক জিনিসগুলো জানি। অনেকগুলা ধ্বনি বা বর্ণ একসাথে মিলে কি হয় বলো তো? একসাথে মিলে একটা তোমার শব্দ হবে। অনেকগুলা ধ্বনি একসাথে মিলে কি হবে? শব্দ হবে। ধরো আমি বললাম পাশাপাশি একটা অনেকগুলো ধ্বনি লিখলাম, হ্যাঁ, পাশাপাশি অনেকগুলো ধ্বনি লিখলাম। ধরো আমি লিখলাম কলম, কলম। দেখো 3টা বর্ণ মিলে বা ধ্বনি মিলে কি হলো? একটা শব্দ হইলো। ঠিক আছে? সুতরাং অনেকগুলা ধ্বনি বা বর্ণ মিলে কি হবে? শব্দ হবে। এবার আসো, অনেকগুলা শব্দ মিলে কি হবে বলো তো? অনেকগুলা শব্দ মিলে আবার হবে তোমার বাক্য। কি হবে? বাক্য। যেমন আমি বললাম কলম দিয়ে লিখি, এই যে কলম দিয়ে লিখি, তার মানে 3টা শব্দ মিলে তোমার কি হইলো? একটা বাক্য হইলো। ক্লিয়ার? তার মানে আজকের ক্লাস কোনটা আমাদের? এই বাক্যের উপরে।
প্রথমটা পাইলাম ধ্বনি বা বর্ণ, অনেকগুলো ধ্বনি বা বর্ণ মিলে কি হবে? শব্দ হবে। অনেকগুলো শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন একটা বাক্য হবে। অনেকগুলো বাক্য মিলে আমরা একটা ভাষা ব্যবহার করি। ভাষা, অনেকগুলো বাক্য যখন একসাথে ব্যবহার করি সেখানে কি হয়ে যায়? ভাষা হয়ে যায়, ভাষা। ওকে, সো বাক্যের বেসিক কনসেপ্টটা কি সবাই বুঝছি? এবার আমরা লিখিত জিনিসে যাবো। আমরা নিজেদের ভাষায় বাক্যটা বললাম, সবাই কি বাক্যটা বুঝছি কিনা একটু আমাকে বলো। বাক্যটা কি সবাই বুঝছি? সবাই ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ। সৌরভ ভাইয়া বলতেছে তোমাদের। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এই মূল্যহীন জীবন, মিষ্টি মেয়ে, তোমাদের আইডি নাম্বার চেঞ্জ করবা। মূল্যহীন জীবন, তুমি আবার সালাম দাও কেমন? তাহলে তোমার জীবন যদি অমূল্য হয়। আচ্ছা, সুতরাং আমাকে একটু বলো বাক্যটা কি সবাই বুঝতে পারছে কিনা ভাইয়া? বাক্যটা কি সবাই বুঝতে পেরেছি? বাক্যটা কি সবাই ক্লিয়ার? বাক্যটা কি সবাই বুঝতে পেরেছি? বাক্য নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে ভাইয়া, সবাই বুঝছে, ফাইন। এবার আসো আমরা, এটা হচ্ছে আমরা নিজেদের মতো করে বললাম। এখন আমরা দেখব, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই শব্দগুলা যখন, এটাগুলো তো শব্দ তাই না? শব্দগুলা যখন বাক্যে ব্যবহৃত হবে, শব্দগুলা কোথায় ব্যবহৃত হবে? যখন বাক্যে ব্যবহৃত হবে তখন প্রত্যেকটা শব্দকে আমরা পদ বলবো। কি বলবো? পদ বলবো। শব্দগুলা যখন বাক্যে ব্যবহৃত হয়ে যায় তখন সেগুলোকে আমরা আরেকটা নাম দিয়ে দিব, সেটার নাম হচ্ছে পদ। ঠিক আছে, এবার আসো আমরা আমরা আমাদের বইয়ের ভাষায় বাক্যটাকে দেখে আসি, বাক্যটা কেমন। ওকে, চলো। বাক্য কাকে বলে? বাক্য হলো ভাষার বাহন। তুমি যে ভাষাটা প্রকাশ করবা, এই ভাষার বাহনটাকে আমরা বলবো কি? বাক্য। ওকে, মুক্তভাবে শব্দগুলো যে ভাব ফুটিয়ে তুলতে পারে না, যুক্তভাবে সেই শব্দগুলোকেই বাক্য সেজে মানুষের অনুভূতি ভাষায় প্রকাশ করে। যে সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা বক্তার মনোভাব পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। যে সুবিন্যস্ত পদ সমষ্টি, যে একটু আগে বললাম না পদ, মানে অনেকগুলো শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় সেটা পদ হয়ে যায়। তার মানে এখানে বাক্যটা হচ্ছে সুবিন্যস্ত, মানে সুন্দরভাবে বিন্যস্ত থাকবে। ওই সুবিন্যস্ত পদ সমষ্টি, পদের সমষ্টিগুলা, মানে আমরা যেটা এতক্ষণ বললাম সেটাই বইয়ের ভাষা বলতেছে। বইয়ের ভাষায় তার মানে আসলো কি? যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনোভাব পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে আমরা বাক্য বলবো। এই পূর্ণরূপে কিংবা সম্পূর্ণরূপে, এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটু আগে বললাম যে কলম দিয়ে লিখি, এখানে যদি আমি শুধুমাত্র একটু লিখতাম কলম দিয়ে, তার মানে দেখো বাক্যটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, শেষ হচ্ছে না, তার মানে এটা কোনো বাক্য না। সুতরাং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে, তাহলে সেটাকে আমরা বাক্য বলবো। ওকে, যেমন তারা কলেজে লেখাপড়া করছে। ওকে, এটা একটা বাক্য। তার মানে আমি যদি বলতাম কলেজে করছে, লেখাপড়াটা আর লিখলাম না, কলেজে করছে, তাহলে কিন্তু বাক্যটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতো না। ক্লিয়ার? ওকে, এবার আসো একটা বাক্য, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দে ভাইয়া, 300 ক্রস হয়ে যাক। ওকে, একটা সার্থক বাক্য বা সার্থক কাকে বলি? যে কিনা পরিপূর্ণ। তার মানে একটা পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য 3টা গুণের দরকার, 3টা গুণ আবশ্যিক। ওকে, সুতরাং আমি কি বলছি বলতো, একটা পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য 300 স্টুডেন্ট চলে আসছে, একটু ক্লাসটা শেয়ার করে দিই কেমন? দেখো, একটা সার্থক বাক্য গঠনের জন্য 3টা বিষয় দরকার। কি দরকার? 3টা বিষয়ের উপস্থিতি আবশ্যক। এবার আসো কি কি সেইটা। প্রথমটা হচ্ছে আকাঙ্ক্ষা। প্রথমটা কি বলো? প্রথমটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা, রাইট? সো একটা বাক্যের যখন আকাঙ্ক্ষা থাকবে তখন সে বাক্যটা তোমার পরিপূর্ণ হবে। আকাঙ্ক্ষাটা মানে হচ্ছে একটা বাক্যের একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা, আমরা সেটাকে বলবো আকাঙ্ক্ষা। ধরো আমি বললাম এখানে কি দেখছে, দেখো বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একটা পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকেই আমরা আকাঙ্ক্ষা বলবো। ক্লিয়ার? তার মানে
একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা, একটা পদের পর আরেকটা পদ শোনার ইচ্ছাকে আমরা কি বলবো? আকাঙ্ক্ষা বলবো। যেমন সাকিব গতকাল ভারতের সাথে, এই যে দেখো সাকিব গতকাল ভারতের সাথে বলে যে ডট ডট দিয়ে দিলাম, এরপরে কিন্তু তোমরা হাঁ করে তাকায় আসো যে ভাইয়া সাকিব ভারতের সাথে কি করছে, এই যে শুনতেছো না বা বুঝতেছো না বা শোনার একটা আগ্রহ দেখাইতেছো। তার মানে এই সাকিব একটা পদ, গতকাল ভারতের সাথে, প্রত্যেকটা কিন্তু এক একটা পদ, সাথে যে পদটা আছে এই পদের পরের পদটা তোমার শোনার জন্য কিন্তু অনেক বেশি ইচ্ছা জাগছে, তাই তো? কিন্তু তুমি এটা বুঝতে পারছো না। কারণ কি? কারণ হচ্ছে যে সাকিব গতকাল ভারতের সাথে কি হইছে এই জিনিসটা বলা যাচ্ছে না। দ্যাট ইজ হোয়াই সাকিব গতকাল ভারতের সাথে ডট 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 ডট। এখন এটা শোনার যে ইচ্ছা, এটাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। বাক্যটি যদি এখানে সমাপ্ত করা হয় তাহলে বাক্যটির অর্থ শ্রোতার নিকট সম্পূর্ণরূপে প্রকাশিত হয় নাই, বরং আরো কিছু শোনার ইচ্ছা থাকে। তুমি যদি সাকিব গতকাল ভারতের সাথে বলে শেষ করে দাও তাহলে কিন্তু কি শ্রোতা মানে আরো কিছু শুনতে চাবে, তার মানে এই জিনিসটা ভুল। ওকে, সো এখানে আকাঙ্ক্ষার অভাব রয়েছে, একেই বলা হয় আকাঙ্ক্ষাজনিত ভুল। একেই কি বলা হয়? আকাঙ্ক্ষাজনিত ভুল। কি বলা হয় বলো? আকাঙ্ক্ষাজনিত ভুল। ওকে, কিন্তু বাক্যটি যদি এভাবে লেখা হয়, সাকিব গতকাল ভারতের সাথে সেঞ্চুরি করেছে, তাহলে কিন্তু তোমার বাক্যটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে সেঞ্চুরি যে করেছে, সেঞ্চুরি যে করেছে এই জিনিসটা যেহেতু বলা হয় নাই, তার মানে বাক্যের আকাঙ্ক্ষার গুণটা হারিয়েছে। ওকে, তাহলে বাক্যটির অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হবে এবং শ্রোতার শোনার আকাঙ্ক্ষাও পূর্ণ হবে। তার মানে আমাকে একটু তোমরা বলো, বইয়ের ভাষায় আকাঙ্ক্ষাটা বুঝছো কিনা এবং বাক্যটা বুঝছো কিনা? সবাইকে ক্লিয়ার কিনা? আমাকে একটু দ্রুত কমেন্টস করো ভাইয়া, আমাকে একটু দ্রুত কমেন্টস করো। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আকাঙ্ক্ষাটা কি সবাই ক্লিয়ার? আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলে যা। ভাইয়া ক্লাস খুঁজতে খুঁজতে হতাশ হয়ে গেছি। কেন রে বাবা? হতাশ কেন হবা? হতাশ হওয়া যাবে না। আচ্ছা, এই পোলাপান এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে ফাইন, ক্লিয়ার ভাইয়া, ফাইন ফাইন ফাইন। নেক্সট, এবার আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা জিনিসটা কি খেয়াল করি। বাক্যচিত পদসমূহের অর্থগত ও ভাবগত, অর্থগত ও ভাবগত যে মিলবন্ধন, এই মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। তার মানে বাক্যের যে পদ আছে এই পদসমূহের অর্থগত ও ভাবগত যে মিলবন্ধন, এই অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নামকে আমরা যোগ্যতা বলে। যেমন দেখো, গরু আকাশে উড়ে, এই বাক্যটি শুদ্ধ নয়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যে বাক্যের যেই পদ আছে এই পদগুলা একটার সাথে সামঞ্জস্য কিনা, একটার সাথে যায় কিনা, ঠিক আছে, সামঞ্জস্যপূর্ণ কিনা, সেই জিনিসটা এখানে বোঝাবে। ক্লিয়ার? তার মানে একটা আরেকটার সাথে সামঞ্জস্য কিনা। ভাই গরু কি কখনো আকাশে উঠতে পারে? পারে না। তার মানে এটা কি? এটা কোনো সামঞ্জস্যপূর্ণ কোনো বাক্য না। ওকে, সেই বাক্যটি কি নয়? শুদ্ধ নয়, কারণ গরু আকাশে উঠতে পারে না। ওকে, এবার আসো, যদি বলা হয় পাখি আকাশে উড়ে, তাহলে এটি যোগ্যতা সম্পূর্ণ বাক্য হবে। তার মানে যেটা যা করতে পারে, যেটা যার সাথে যা মানায়, যার সাথে যা সাজে, সেই জিনিসগুলো আমাকে উল্লেখ করতে হবে। বুঝাতে পারছি? গরম লাগতেছে, জ্যাকেটটা খুলে ফেলি, রাইট? আচ্ছা, এবার তো বুঝতে পারছি। এবার আসো, তার মানে কারণ বাক্যটিতে কি পদসমূহ অর্থগত ভাবসম্মত মিল আছে। ওকে, এবার আসো নেক্সট। আসক্তি কোনটা? দেখো, একটা পদের সাথে আরেকটা পদের সুশৃঙ্খল যে বিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাসকে আমরা বলবো কি? আসক্তি বলবো। তার মানে একটা বাক্যের একটা পদের সাথে আরেকটা পদের সুশৃঙ্খল পদবিন্যাস লাগবে। এখানে কাহিনীটা হচ্ছে কি,
ধরো তুমি অনেকগুলা পদ রে একসাথে বসাইলা, একটা বাক্য রেডি করলা, প্রত্যেকটা বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধন ঠিক আছে, বাক্যের আকাঙ্ক্ষাও ঠিক আছে, মানে কোনো পদের পদ কোনো পদ শোনার ইচ্ছা জাগবে না, ফাইন। তারপর আসক্তিতে আমরা কি শিখছি, যোগ্যতাতে আমরা কি শিখছি, যোগ্যতাতে হচ্ছে আমরা শিখছি যে একটা বাক্যের অর্থগত যার সাথে যা মানায় এবং ভাবগত যেই সামঞ্জস্যতা সেটা যেন ঠিক থাকে। ধরো সেটাও ঠিক থাকলো, ফাইনালি আমরা কি দেখব, সেটা হচ্ছে আসক্তিটা দেখবো। আসক্তির কাহিনীটা কি, পদগুলো যখন তুমি বসাবা, বসানোর সাথে এখানে বুঝতে হবে কোন পদের পর কোন পদ বসাইতে হবে, সে জিনিসটা মাথায় রাখতে হবে। তুমি যদি পদগুলারে এলোমেলো ভাবে বসাও তাহলে কিন্তু ভাইয়া হবে না। এই জন্য তোমায় কি করতে হবে, পদগুলাকে যখন যেটা যেভাবে যার সাথে যেটা বসানো দরকার সেটা তোমাকে বসাইতে হবে। ক্লিয়ার? সো পদগুলোকে এলোমেলো ভাবে সাজালে বাক্য হবে না, পদের ক্রমানুসারে শব্দগুলোকে সাজিয়ে বক্তব্য স্পষ্ট করে তুলতে হবে। যেমন বিরাট গরু ছাগলের হাট, উচ্চ বালিকা বিদ্যালয়। তার মানে বুঝছো এখানে কাহিনীটা, বিরাট গরু ছাগলের হাট উচ্চ বালিকা বিদ্যালয়, এটা কিন্তু ভুল। কেন ভুল, মানে পুরো জিনিসটা এলোমেলো আছে, কিন্তু বাক্যগুলা কি না শুদ্ধ নয়, কারণ বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস হয়নি। সুশৃঙ্খলভাবে সাজালে বাক্যটি কি হবে, গরু ছাগলের বিরাট হাট বালিকা উচ্চ বিদ্যালয়, গরু ছাগলের বিরাট হাট। ওকে, এরপর দেখো এখানে উচ্চ বালিকা বিদ্যালয়, এটাও ভুল, এটা কি হবে বালিকা উচ্চ বিদ্যালয়। ওকে ওকে, ক্লিয়ার কিনা বলো। এখানে বিরাট গরু ছাগলের হাট যে এটা কেন ভুল হইলো বলো তো, পদগুলা সাজানো ঠিক হয় নাই। এটা আসো এখানে অনেকটা বুঝবা না, অনেকে বলতে পারো বিরাট গরু ছাগলের হাট ভাইয়া, এটা তো আমরা বলি, কিন্তু এটা ভুল। কেন ভুল, দেখো এই যে গরু ছাগলের যেই হাটটা, এটা কিন্তু বিরাটটা কিন্তু গরু ছাগল বিরাট না, হাটটা বিরাট। ওকে, আবারও বুঝাই দিচ্ছি, এই বিরাট জিনিসটা কোনটা, বিরাট কি গরু নাকি বিরাট হাট, হাটটা বিরাট, কিন্তু গরু ছাগল সবগুলা কিন্তু বিরাট বিরাট না। ছোট হাটের মধ্যে ছোট গরু আছে, বড় গরু আছে। তার মানে এই বাক্য দ্বারা মিন করতে চাচ্ছে যে হাটটা বিরাট কিংবা বিশাল। সো হাটটা একটা জায়গা, তাই না, একটা নাউন। সো এই নাউনটা, নাউনের ইমিডিয়েট আগে যেটা বসবে সেটাই তো অ্যাডজেক্টিভ। তার মানে বিরাটটা কি হাটের আগে বসার কথা ছিল না, এক্স্যাক্টলি, কিন্তু বিরাটটা বসে কার আগে, গরুর আগে। তার মানে এখানে বোঝাইতে চাচ্ছে গরু ছাগল বিরাট। আদৌ কি আমরা এই জিনিসটা মিন করতে চাচ্ছি না, আমরা কিন্তু মিন করতে যাচ্ছি হাটটা বিশাল। ওকে, গরু ছাগল সবগুলা বিশাল না। ক্লিয়ার? সো এটা হচ্ছে আসক্তির গুণ হারাইছে। ওকে, বালিকা উচ্চ বিদ্যালয়। ওকে, যাই হোক, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি কিনা বলো, এ পর্যন্ত সবাই বুঝছি কিনা বলো। এই আরেকজন আবার ভুল করছে, গরু ছাগলের বিরাট হাট। হ্যাঁ, গরু ছাগলের বিরাট হাট হবে, বিরাট গরু ছাগলের হাট না। ওকে, আচ্ছা, বাক্যের ক্লাস হৃদয় ভাইয়া নিছে, তাহলে কোন ক্লাসটা নেওয়া হয় নাই ভাইয়া বলো তো, কোন ক্লাসটা নেওয়া হয় নাই বলো, নেওয়া হয় নাই কোন ক্লাস সেটা বলো, আমি তো খুঁজে পাই নাই। আমার কাছে মনে হচ্ছে মোটামুটি সবগুলোই টুকটাক নেওয়া হয়েছে। জোহা, জোহা এটা দিয়ে আসো তো। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এটা বড় করা যায় না পুরাটা, বড় করে তো ক্লাস নিয়েছিলাম না, নোটের মধ্যে বড় করে, পাবেল তো বড় করে নেয় নোটে, এটা কি একটু দেখবা। আচ্ছা, তোমরা কি সবাই এ পর্যন্ত ক্লিয়ার, আমাকে একটু বলো তো, এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ভাইয়া পদ প্রকরণের ক্লাসও তো নেওয়া হয়েছে, পদ প্রকরণে ভাই এটা এটা কি বড় হয় না? না না, এটা বড় হবে। আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? নোটে আছে নাকি? ভাইয়া বড় করার জন্যই টেকনিক্যাল, এটা তো আমরা জানি না ভাই।
এটা পুরোটা পাবেল দেখছি বড় করে নেয় পুরোটাতে ওটা আমরা পোলাপেন কমেন্ট করতেছে। আর যাই হোক ভাই, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? নেক্সট স্লাইডে গিয়ে চেষ্টা করেন, লেখা আছে তো? হয় না? আছে না? না। হুম? দেন আছে না? না না না, জুম হয় না, জুম হয় না, জানতে হবে, এবার হবে মনে হয়। কি যে করোনা জাহিদ, এই দেখছো? আরে এইটা এবার ঠিক আছে না? শাবাশ, জয় বাংলা। ওকে ভাইয়া, একটু খেয়াল করি, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাক্য কাকে বলে। দেখো আমি এতদিন যা পড়াইলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইচএসসির জন্য হচ্ছে এই জায়গাটা, এখান থেকেই তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিবে। সেটা কি বলো? বাক্য কাকে বলে, তারপর হচ্ছে সরল বাক্য কোনটা। এর কি পাখি বাসা বানাইছে নাকি? হ্যাঁ, না বাকি দাঁড়াই। ওকে, সো এখানে এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। যেমন দেখো বাক্য কাকে বলে, খেয়াল করি, গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহকারে লিখো। এই জিনিসগুলো তোমাদেরকে দিয়ে দিবে। কি ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার খেয়াল করি ভাইয়া, যেমন দেখো বাক্য হলো ভাষার বাহন। বাক্য জিনিসটা কি? ভাষার বাহন, একটু আগে বলছি। এরপর খেয়াল করি, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়। এই যে একটু আগে যেটা বলছি সেটাকে আমরা, যেটা পদ প্রকাশিত হয় তাকে আমরা বাক্য বলবো। কেমন? যেমন তারা কলেজে লেখাপড়া করছে, খেয়াল করি, এই একটা বাক্য। তারা কলেজে লেখাপড়া করছে, এই একটা বাক্য। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। কি কি? যথা সেটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাগুলো খেয়াল করবা। যেমন দেখো, যে বাক্যে একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা সরল বাক্য বলবো। এবার আসো, অনেকে বলবো ভাইয়া কর্তা জিনিসটা কি? কর্তা হচ্ছে একটা সাবজেক্ট। এটা কি বলা হয়? সাবজেক্ট। ইংরেজিতে যেটাকে আমরা সাবজেক্ট বলি, কর্তা। এটার আরেকটা নাম আছে উদ্দেশ্য। যাই হোক, সাবজেক্ট। যেমন এই বাক্যে যদি দেখো, তারা কলেজে লেখাপড়া করছে, এই যে তারাটা হচ্ছে তোমার কর্তা। এবার আসলে সমাপিকা ক্রিয়া জিনিসটা কি? সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো। বুঝতে পারছি? যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো। ওকে, তার মানে ধরো আমি বললাম তারা কলেজে লেখাপড়া করছে। এখানে কোর্সের জায়গায় যদি আমি করে লিখি, যে তারা কলেজে পড়ালেখা করে, এই যে করেটা বা হচ্ছে তারা ধরো, ও ভাই আমার, আচ্ছা, এখানে এটা সিম্পলি বুঝাই দিই। ধরো তোমার যে সমাপিকা ক্রিয়াটা হচ্ছে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত করবে, এটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া, শেষ। ওকে, তার মানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। তারা যায়, এই যায়টা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, কিন্তু আমি বললাম তারা যে, এই যেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কারণ কি? তারা যে কি করতেছে এটা কিন্তু আমি বলতেছি না, তার মানে যে এর মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না, এই জন্য যেটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। ওকে, এরপর খেয়াল করি, তাকে সরল বাক্য বলে। ওকে, নেক্সট, যেমন দেখো নজরুল যৌবনের গান গায়, এই যে গায়টা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। আর এখানে নজরুলটা হচ্ছে কি বলো? নজরুলটা হচ্ছে এখানে উদ্দেশ্য বা কর্তা। ক্লিয়ার? তবে নজরুল যৌবনের গান গায়, এই জায়গায় নজরুলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর গায়টা হচ্ছে তোমার, নজরুলটা হচ্ছে উদ্দেশ্য বা কর্তা, গায়টা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। ওকে, রফিক মাঠে খেলতে যায়, যায়টা হচ্ছে ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অ্যান্ড রফিকটা হচ্ছে একটা কর্তা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? বুঝছি সবাই? বলো, সবাই বুঝতে পারছি কিনা বলো? এ পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা বলো? ওকে, এবার আসো জটিল বাক্য। জটিল বাক্যটা কেমনে হবে যে খেয়াল করি, যে বাক্যে এক বা একাধিক প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর নির্ভরশীল থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
আবার দেখো, যে বাক্যে এক বা একাধিক প্রধান খণ্ডবাক্যের অধীনে, তার মানে এক বা একাধিক প্রধান খণ্ডবাক্য থাকবে, খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর নির্ভরশীল থাকে, তাকে আমরা মিশ্র বা জটিল বাক্য বলবো। যেমন দেখো, যদি কষ্ট করো তবে কেষ্ট মিলবে। এই যে দেখো, যদি কষ্ট করো তবে কেষ্ট মিলবে, ঠিক আছে, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। যারা কলেজে ভর্তি হয়েছে, এই অংশটা ডিপেন্ডেন্ট, তারা সবাই পরীক্ষা দিবে এটার উপরে। সো তারা সবাই পরীক্ষা দিবে, এটা হচ্ছে একটা মানে একটা স্বাধীন বাক্য, এটার উপরে তোমার ডিপেন্ড করছে কোনটা, যারা কলেজে ভর্তি হয়েছে। সো জটিল বাক্য বা মিশ্র বাক্য মনে রাখা আরেকটা টেকনিক হচ্ছে, তুমি দেখবে এখানে সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হচ্ছে। সাপেক্ষ সর্বনাম কোনটা? সাপেক্ষ সর্বনাম হচ্ছে কি, না না তোমাদের অফিসের, আমার ফোনটা চার্জ হয় কিনা একটু দেখো। সাপেক্ষ সর্বনামটা হচ্ছে, দেখো, যারা তারা, যিনি তিনি, যখন তখন, যে সে, ঠিক আছে, হ্যাঁ, যদি তবুও, হ্যাঁ, এই জিনিসগুলো, তুমি মেসেজ সিন করলা কেন? এটা তো তোমার ছি। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো হচ্ছে তোমার সাপেক্ষ সর্বনাম। তো সাপেক্ষ সর্বনাম যদি তোমার, ব্রাইটনেস বাড়াও, সাউন্ড কমাও, সাপেক্ষ সর্বনাম যখন থাকবে তখন ধরে নিবা এটা জটিল বা মিশ্র বাক্য। ক্লিয়ার? তো সাপেক্ষ সর্বনাম যখন থাকবে তখন এটা ধরে নিবা জটিল বা মিশ্র বাক্য। ওকে, আব্দুল্লাহ, তুমি আমাকে মেসেজ দিও পার্সোনালি। ওকে, এবার যৌগিক বাক্য। দেখো, পরস্পর স্বাধীন দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠিত হলে তাকে আমরা যৌগিক বাক্য বলবো। এখানে একটা সিম্পল জিনিস হচ্ছে, পরস্পর স্বাধীন দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠিত হলে, এটা সিম্পল কথা। যৌগিক বাক্যটা হচ্ছে যে সবগুলা স্বাধীন বাক্য থাকবে, তাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য বলবো। ক্লিয়ার? যেমন দেখো, আমরা সবাই মার্কেটে যাব, এই যে দেখো, আমরা সবাই মার্কেটে যাব, আমি যদি বাক্যের এই অংশটা বলি, আমরা সবাই মার্কেটে যাব, তার মানে এই অংশটা আমরা সবাই মার্কেটে যাব, এটা একটা স্বাধীন বাক্য, রাইট? এই যে মাঝখানে যে কিন্তু দেখতেছো না, কিন্তুটা হচ্ছে একটা যোজক। ওকে, সো এই যোজকগুলা কি করবে? সংযোগ করবে, দুই পাশে দুইটা স্বাধীন বাক্যকে সংযোগ করবে। ওকে, সেখান থেকে কিছুই কিনবো না, এই যে সেখান থেকে কিছুই কিনবো না, এটাও হচ্ছে একটা তোমার যৌগিক বাক্যের, মানে একটা স্বাধীন বাক্য। ক্লিয়ার? তার মানে স্বাধীন বাক্যর কাহিনী হচ্ছে মাঝখানে একটা যোজক থাকবে এবং দুই পাশে দুইটা কি থাকবে? স্বাধীন বাক্য থাকবে, এটাই হচ্ছে যৌগিক বাক্য। তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, এই যে দেখো, তিনি আসছেন, দেখছেন এবং চলে যাচ্ছেন, মাঝখানে একটা তোমার ইয়াও দেওয়া যায়, কি জানি বলে, যোজক থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, মানে আসছেন একটা ক্রিয়া, তার মানে এটা একটা বাক্য। দেখছেন, এটা একটা ক্রিয়া, তার মানে এটাও একটা স্বাধীন বাক্য, কারণ এই তিনিটা এখানে সাইলেন্ট আছে। তিনি দেখছেন, এটা কিন্তু বাক্য। তিনি যাচ্ছেন, তার মানে যাচ্ছেন, দেখছেন, এটা কিন্তু তিনিকেই মিন করতেছে। তার মানে আমরা জানি কি, একটা ক্রিয়া থাকবে এবং এটা যদি তোমার কর্তা থাকে তখনই তো সেটা একটা স্বাধীন বাক্য, তাই না? সুতরাং স্বাধীন বাক্য যেহেতু আছে, সবগুলাতে স্বাধীন বাক্য আছে, তার মানে এটা হচ্ছে তোমার একটা যৌগিক, স্বাধীন বাক্য যেহেতু আছে, এটা একটা যৌগিক বাক্য। এই পর্যন্ত কি সবাই বুঝছি? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম আরমান। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? হিসাব বিজ্ঞান ক্লাস এই গ্রুপে হয় না, সবাই বুঝছি। আমরা কমার্স সেক্টর নিয়ে কাজ করছি না আপাতত। হ্যাঁ, আচ্ছা,
এই পর্যন্ত সবাই কি বুঝছে কিনা ভাইয়া? এরপর খেয়াল করি অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। অর্থ, যেমন দেখো অর্থ অনুসারে বাক্যকে সাধারণত 7 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমটা যেমন দেখো সেটা হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য। ঠিক আছে, যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃতি বা নির্দেশ করা হয় তাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলবো। ঠিক আছে, তবে এটা একটা জেনারেল স্টেটমেন্ট। বিবৃতিমূলকটা বা নির্দেশাত্মক বাক্যটা কি বলতো? একটা জেনারেল স্টেটমেন্ট। তার মানে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য যে বাক্য কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃতি বা নির্দেশ করা হয় তাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলবো। এটি আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে তোমার অস্তিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। ধরো যে কোনো একটা সাধারণ বাক্য বললে, বিবৃতি দিলে, সেটাই হচ্ছে তোমার বিবৃতিমূলক, মানে একটা স্টেটমেন্ট। ক্লিয়ার? ওকে, এবার আসো অস্তিবাচক, যেটা হচ্ছে প্রথম যেটা অস্তিবাচক। যেমন খেয়াল করি যে বিবৃতিমূলক বাক্য ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়। যে বিবৃতিমূলক বাক্যে, এই যে বাক্যে, যে বিবৃতিমূলক বাক্যে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়, যেমন আমি সত্য বলি। কি বললাম? আমি সত্য বলি। ওকে, এই যে আমি সত্য বলি, এটাই হচ্ছে একটা অস্তিবাচক, রাইট? আমি সত্য বলি। ওকে, এবার আসো আমি যদি বলি যে বিবৃতিমূলক বাক্যে না বোধক মনোভাব প্রকাশ করে, মানে না থাকবে, খুবই সিম্পল কথাবার্তা এগুলা। যেমন আমি মিথ্যা বলি না, এই যে সেটা না আছে, এটাই হচ্ছে তোমার নেতিবাচক। তার মানে আমরা প্রথমত পাইলাম হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেটা হচ্ছে তোমার যে কোনো একটা জেনারেল স্টেটমেন্ট দিবে, যে কোনো সাধারণ কথাবার্তা। তো সাধারণ কথা 2টা ফেজে হইতে পারে। একটা হচ্ছে তোমার কি বলে এটাকে, একটা হচ্ছে তোমার অস্তিবাচক, আর একটা হইতে পারে তোমার নেতিবাচক। অস্তিবাচক মানে হচ্ছে হাবোধক। ওকে, অস্তিবাচক মানে হচ্ছে হাবোধক, আর নেতিবাচক মানে হচ্ছে তোমার না বোধক, রাইট? ওকে, এবার আসো প্রশ্নবোধক বাক্য। যে বাক্যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্নসূচক মনোভাব প্রকাশ পায় তাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলবো। যেমন তোমার নাম কি, তুমি কোথায় যাবে, এগুলো হচ্ছে প্রশ্নবোধক। ওকে, প্রশ্নবোধক বাক্যটা হচ্ছে কি বলতো? যে বাক্যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্নসূচক মনোভাব প্রকাশ পায়। ওকে, যদি কোয়েশ্চেন থাকে, কারো জিজ্ঞাসা কিংবা প্রশ্নসূচক মনোভাব প্রকাশ পায় তাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলবো। যেমন তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এই জিনিসগুলো। তোমার নাম কি, তুমি কোথায় যাবে, এগুলো হচ্ছে তোমার প্রশ্নবোধক। এই স্লাইড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে দ্রুত জানাও। এই স্লাইড নিয়ে যদি আমার কারো কোনো কোয়েশ্চেন থাকে এটা দ্রুত জানাও। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত জানাও। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে একটু দ্রুত বলো তো। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু দ্রুত বলো। সবাই বুঝছি? ওয়ালাইকুম আসসালাম জাকিয়া তাসনিম। ওকে, তার মানে আমরা বিবৃতিমূলক কি পাইলাম বলো তো? হ্যাঁ বোধক এবং না বোধক। আর লাস্ট আরেকটা সেকেন্ড যেটা পাইলাম সেটা হচ্ছে প্রশ্নবোধক। ওকে, নেক্সট সেটা হচ্ছে দেখো অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য। অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য, খেয়াল করি ভাইয়া, যে বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে আমরা অনুজ্ঞা সূচক বাক্য বলবো। যে বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি অর্থ প্রকাশ পায়, ওকে, তাকে আমরা অনুজ্ঞা সূচক বাক্য বলবো। যেমন সদা সত্য বলবে, দয়া করে অপরাধ করবে না। এখানে খুবই সিম্পল, মানে আদেশ করবে, নিষেধ করবে, অনুরোধ করবে, এগুলোকে আমরা অনুজ্ঞা বা হচ্ছে আদেশ সূচক বাক্য বলবো। ওকে, এবং দেখো সদা সত্য কথা বলবে, এই যে তোমাকে বললো যে সদা সত্য কথা বলবে, তোমাকে একটা কি করা হলো, আদেশ করা হলো। দয়া করে অপরাধ করবে না, এই যে তোমাকে অনুরোধ করা হলো, নিষেধ করা হলো, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? অনুজ্ঞা। এবার আসো প্রার্থনার সূচক, যে এইটা প্রার্থনার সূচক। প্রার্থনার সূচক কোনটা? যে খেয়াল করি, যেটা হচ্ছে প্রার্থনার সূচক বাক্য যে বাক্যের মাধ্যমে ইচ্ছা, প্রার্থনা, উচ্ছ্বাস
ইত্যাদি প্রকাশ পাবে। ধরো তুমি কোনো কিছু উইশ করতেছো, ইচ্ছা, তোমার ইচ্ছা জাগছে, এটাকে আমরা বলবো প্রার্থনার সূচক। ক্লিয়ার? তবে যেমন দেখো আমরা যদি বলি তাকে ইচ্ছা সূচক বাক্য বলে। যেমন দেখো, আমি যদি নবীর আমলে জন্ম নিতাম, এই যে তুমি একটা ইচ্ছা প্রকাশ করছো, আমার যদি দুটো ডানা থাকতো, আমি যদি উঠতে পারতাম, এই যে ইচ্ছা। আমি যদি নবীর আমলে জন্ম নিতাম, এই যে ইচ্ছা। ঠিক আছে? ইস, আমার যদি প্রকৃত মানুষ হতে পারতাম, ইস আমরা যদি প্রকৃত মানুষ হইতে পারতাম। হ্যাঁ, সো এই যে এইসব ইচ্ছা, প্রার্থনা, হ্যাঁ আল্লাহ তোমার মঙ্গল করুন, এই যে প্রার্থনা, উচ্ছ্বাস, এই জিনিসগুলোকে আমরা বলবো প্রার্থনা সূচক বাক্য। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? এই জিনিসগুলোকে আমরা বলবো প্রার্থনা সূচক বাক্য। ক্লিয়ার কিনা বলো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, এবার কার্যকারণাত্মক বাক্য 5 নাম্বার। কার্যকারণাত্মক বাক্য 5 নাম্বার। যেমন দেখো, যে বাক্যে কারণ, নিয়ম, শর্ত ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা কার্যকারণাত্মক বাক্য বলবো। যে বাক্যে কি হয়, কোনো কারণ বোঝাবে, কোনো নিয়ম বোঝাবে কিংবা কোনো শর্ত ইত্যাদি বোঝাবে, তখন আমরা তাকে কার্যকারণাত্মক বাক্য বলবো। যেমন, কষ্ট না করলে কেষ্ট মিলে না, সময়কে মূল্যায়ন না করলে জীবনে কিছু করতে পারবে না। তার মানে এই যে বাক্যে কারণ, নিয়ম, শর্ত, ঠিক আছে, কারণ, নিয়ম, শর্ত এই জিনিসগুলো যখন বোঝাবে তাকে আমরা কার্যকারণাত্মক বাক্য বলবো। কষ্ট না করলে, এই যে কষ্ট যদি না করো কেষ্ট মেলে না। ঠিক আছে? তার মানে তোমার যদি কষ্ট না করে তাহলে কেষ্ট মিলবে না, কষ্ট করার কারণেই কেষ্ট মিলবে। সো এই কারণ বোঝাচ্ছে, শর্ত বোঝাবে। সময়কে মূল্যায়ন না করলে জীবনে কিছু করতে পারবে না। ঠিক আছে? সো কারণ, নিয়ম, শর্ত এই জিনিসগুলো যখন বোঝাবে তখন আমরা সেটাকে কার্যকারণাত্মক বাক্য বলবো। নেক্সট, সন্দেহদ্যোতক বাক্য। সন্দেহদ্যোতক বাক্য যেটা, সন্দেহদ্যোতক বাক্য নির্দেশাত্মক বাক্য সম্পর্কে সন্দেহ, সংশয়, অনুমান ইত্যাদি প্রকাশ করলে তাকে আমরা সন্দেহদ্যোতক বাক্য বলবো। যেমন, বোধ করি বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত হবে। হ্যাঁ, তারপর হচ্ছে হয়তো সে ফিরে আসবে। হ্যাঁ, বোধহয় বোধহয় একদিন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, বা এই টাইপের কিছু। সো এখানে কি হবে, সন্দেহদ্যোতক বাক্য, বাক্য সম্পর্কে সন্দেহ, সংশয়, অনুমান ইত্যাদি। ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবাই বুঝছি কিনা বলো? এই পর্যন্ত সবাই বুঝছি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ঠান্ডা লাগছে ব্যাপক। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? এই যে একজন একটা কথা বলছে, এই যে আরেকজন আইসা এটা রিপ্লাই দিতেছে। ওরশাদ জাহান, তোমার রিপ্লাই দিতে কে বলছে? পাকনামি করো কেন? মানে বলছি না একজন আরেকজনের ক্লাসে রিপ্লাই দিবা না, একজন আরেকজনের কমেন্টসে রিপ্লাই দিবা না। সে যদি একটা কোয়েশ্চেন করতেই পারে, তাই বলে তোমার তো রিপ্লাই দিতে বলি নাই কেউ তোমাকে। নেক্সট, ম্যাচিউর। বিস্ময়সূচক বাক্য। এবার আসো, বিস্ময়সূচক বাক্য। যে বাক্যে বিস্ময়, শোক, ঘৃণা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বিস্ময়সূচক বাক্য বলে। যেমন, কি সাংঘাতিক ব্যাপার, কি সাংঘাতিক ব্যাপার। না না, সাদাব কিরে সাদাব, আমি ক্লাসে আছি, পরে কথা বলতেছি, দাঁড়া। ওকে, বিস্ময়সূচক যেটা, বিস্ময়সূচকটা হচ্ছে তোমার বিস্ময়সূচক বাক্য যেটা, সেটা হচ্ছে তোমার যে বাক্যে বিস্ময়, শোক, ঘৃণা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বিস্ময়সূচক বাক্য বলে। ওকে, যেমন, কি সাংঘাতিক ব্যাপার, বাহ সুন্দর লিখেছ তো, কি সুন্দর এই পৃথিবী, এই যে এগুলো হচ্ছে বিস্ময়সূচক। ঠিক আছে? কি সাংঘাতিক ব্যাপার,
বা সুন্দর লিখেছো তো, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার বিস্ময় সূচক। ওকে, এই জিনিসগুলো হচ্ছে তোমার বিস্ময় সূচক। ক্লিয়ার কিনা বলো? বা সুন্দর লিখেছো তো, কি সুন্দর এই পৃথিবী, এই জিনিসগুলো হচ্ছে বিস্ময় সূচক। ক্লিয়ার? এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত করো। পাঁচ আর ছয় আরেকবার বলেন। 5 এর 6 কি হয়েছে? কার্যকারণাত্মকটা হচ্ছে আপু শর্ত বোঝাবে। হ্যাঁ, ধরো একটা করলে আরেকটা হবে, এই টাইপের শর্ত বা কারণ বোঝাবে, এটাই কার্যকারণাত্মক। যেমন দেখো, কষ্ট যদি না করো তাহলে কেষ্ট মিলবে না, কষ্ট যদি না করো তাহলে কেষ্ট মিলবে না। এই যে কষ্ট যদি না করো তাহলে কেষ্ট মিলবে না, এই জিনিসটাই বোঝাইছে। কেমন? কষ্ট না করলে কেষ্ট মিলবে না, তার মানে একটা কষ্ট করবা কেষ্ট মিলবে, এটা হচ্ছে কারণ বা শর্ত বোঝাইতেছে। ওকে, এরপর হচ্ছে সময়কে মূল্যায়ন না করলে জীবনে কিছু করতে পারবে না। এই যে সময়কে আগে মূল্যায়ন করতে হবে, নাহলে জীবনে কিছু করতে পারবে না, এটাই কার্যকারণাত্মক। এবার আসে সন্দেহদ্যোতক 6। সন্দেহ হচ্ছে যে বোধ হয় বাংলাদেশে একদিন দুর্নীতি মুক্ত হবে, হয়তো সে ফিরে আসবে, এটা দিয়ে ক্লিয়ার হও। এই যে হয়তো সে ফিরে আসবে, এখানে কিন্তু শিওর না সে যে ফিরে আসবে, হয়তো। ওকে, সো এই জিনিসটা হচ্ছেই তোমার কি, হয়তো সে ফিরে আসতে পারে, এই জিনিসটাই হচ্ছে তোমার সন্দেহদ্যোতক। ক্লিয়ার কিনা বলো? হয়তো সে ফিরে আসবে, এটাই হচ্ছে তোমার কি বলো, সন্দেহদ্যোতক। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত করো। এতক্ষণ পর্যন্ত বাক্য নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, এই পর্যন্ত কারো, সবাই কি বুঝতে পারছি ভাইয়া? এ পর্যন্ত সবাই বুঝতে পারছি ভাইয়া? সবাই ক্লিয়ার তো নাকি? ওকে, এবার আসে আমরা বাক্য রূপান্তরটা একটু দেখি। কেমন বাক্য রূপান্তর? দেখো, এই যে এখানে আছে প্রথমে ধনীরা প্রায় কৃপণ হয়, এটা হচ্ছে কোন বাক্যে আছে বলো তো? এটা হচ্ছে তোমার জটিল বাক্যে আছে, সরি সরল বাক্যে আছে। এটাকে তোমার কোন বাক্যে নিতে হবে? জটিল বাক্যে নিতে হবে। সো ধনীরা প্রায় কৃপণ হয়, ধনীরা প্রায় কৃপণ হয়। খেয়াল করি এই জায়গাটা, এটা আওয়াজ আসতেছে, লাগাই দাও। ধনীরা প্রায় কৃপণ হয়, এই যে খেয়াল করো ভাইয়া, ধনীরা প্রায় কৃপণ হয়, এটা একটা সরল বাক্য। তার মানে কেমন হচ্ছে সরল বাক্য? ধনীরা একটা কর্তা পাচ্ছি, অ্যান্ড হয় একটা তোমার কি সমাপিকা ক্রিয়া। সো এই জন্য এটাকে আমরা কি বলবো? জটিল বাক্য, সরি সরল বাক্য। এবার এটাকে এই যে ব্র্যাকেটের মাধ্যমে যেটা দিচ্ছে, এটা হচ্ছে জটিল বাক্যে কনভার্ট করতে হবে। তার মানে যারা ধনী তারা প্রায় কৃপণ হয়, তার মানে কি হবে? যে দেখো, যারা ধনী তারা প্রায় কৃপণ হয়, যে যারা তারা, তাই তো? সো সাপেক্ষ সর্বনাম আছে, ভয়াল শব্দে বাজ পড়ছে, ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই, এটাকে তোমার সরল করতে বলছে। অবিরাম ভয়াল শব্দে বাজ পড়ছে, শেষ। যৌগিক থেকে সরল, তারা একটি জীর্ণ কুটিরে বাস করে, এটা আছে সরলে, এটাকে জটিল করতে হবে। তারা যে কুটিরে বাস করে তা জীর্ণ, তার মানে তারা যে তা, এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। না গেলে দেখতে পাবে না, যৌগিক করতে হবে এটাকে, না গেলে সরলে আছে যৌগিক করতে হবে। যাও, এই একটা বাক্য, নতুবা দেখতে পাবে না, এই আরেকটা বাক্য, শেষ। চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, এটাকে তোমার জটিল করতে হবে। যে চরিত্রহীন সে পশুর চেয়েও অধম,
তাদের গ্রামে ফিরে যাওয়া চলে না, এটাকে প্রশ্নবোধক করতে হবে। তাদের গ্রামে ফিরে যাওয়া চলে না, এটাকে প্রশ্নবোধক। তাদের গ্রামে ফিরে যাওয়া চলে কি, এটা হচ্ছে প্রশ্নবোধক। তারা কি যথার্থ সভ্য বলে দাবি করতে পারে, এটাকে আমরা নির্দেশাত্মক বাক্যে নিব। তারা কি যথার্থ সভ্য বলে দাবি করতে পারে, তারা যথার্থ সভ্য বলে দাবি করতে পারে না, এটাকে আমরা নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করেছি। কেউ যদি না বুঝে আমাকে জিজ্ঞেস করো, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝাইছি, এই জন্য এখানে আবার আলাদা করে বললাম না। যদি কেউ না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করো, আমি বুঝাই দিচ্ছি। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার ভাইয়া? একটু বলো তো, সবাই বুঝতে পারছি? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? খুবই ইজি, এগুলা জাস্ট তোমাকে রূপান্তর করতে বলবে। এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন। একটা বাক্য দিয়ে এটার সামনে তোমার ব্র্যাকেটে বলে দেওয়া হবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? নেক্সট, এবার আসো। যেমন দেখো, আমি প্রশ্ন করিনি, এটা হচ্ছে না বোধকে আছে, এই যে নি না, এটাকে অস্তি মানে হচ্ছে হা বোধকে করতে হবে। এই যে এটা আমি নীরব ছিলাম, মানে তোমার অর্থ চেঞ্জ হবে না, কিন্তু এটা অস্তিবাচক হয়ে গেল। তিনি আর এই পথ মারান না, এটাকে আমরা জটিল করব, সরলে আছে। যিনি এই পথ মারান না তিনি সেই ব্যক্তি, যে যিনি তিনি নিয়ে এসে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়, এটাকে আমরা কি করব? নেতিবাচক করব, যে শিশুরা দূষিত পরিবেশ চায় না। বাক্য কিন্তু অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই আছে, বাট হাঁটা না হয়ে গেল জাস্ট। ওকে, পরোপকারে পুণ্য লাভ হয়, এটাকে আমরা নেতিবাচক করব, যে দেখো পরোপকার ব্যতীত পুণ্য লাভ হয় না। শেষ। কাপুরুষরাই মৃত্যুকে ভয় করে, নেতিবাচক। কাপুরুষ ছাড়া অন্য কেউ মৃত্যুকে ভয় করে না। তাতে সমাজ জীবন চলে না, এটাকে অস্তিবাচক। তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। তার মানে অস্তি মানে হচ্ছে হা বোধক করবো, নাটাকে হা করে দিব, অর্থটা চেঞ্জ হবে না। হ্যাঁ, এবার দেখো, ইচ্ছে হয় যেন আবার শৈশবে ফিরে যায়, এখানে যেতে হবে বিস্ময় সূচক করতে বলছে। তাহলে আবার যদি এই যে শৈশবে ফিরে যেতে পারতাম, এই যে তোমার ইচ্ছা বা তোমার যে একটা প্রার্থনা, এই জিনিসগুলো তোমাকে এখানে বোঝাবে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটাকে নেতিবাচক। সূর্য পশ্চিম দিকে ব্যতীত অস্ত যায় না। দেখো বাক্যের অর্থ কিন্তু সেমই আছে, কিন্তু কি হয়েছে, তোমার জাস্ট না করা হয়েছে। আমাকে একটু বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারছো? সবকিছু ওকে কিনা বলো দ্রুত। সবাই বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখনই করো ভাইয়া। ওকে, হ্যাঁ, এক্সপ্লেনেশন মার্ক আসবে। কই ইচ্ছা সূচকে বা বিচ্ছ সূচকে এক্সপ্লেনেশন মার্ক আসবে। ওকে ভাইয়া, কারো কোনো কার কোশ্চেন আছে আমাকে একটু বলো। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদেরকে মোটামুটি বাক্যের প্রকারভেদগুলোও দেখাইছি, গঠন অনুসারে, অর্থ অনুসারে, সার্থক বাক্য কেমনে কি কাজ করে সবগুলো দেখাইলাম। এখন তোমাদেরকে রূপান্তরটাও দেখাই দিলাম। কেমন? এগুলা হচ্ছে প্র্যাকটিস করবা,
এইভাবে পরীক্ষার প্যাটার্নটা আসবে ইনশাল্লাহ। এইভাবে যদি তুমি দেখো তাহলে অবশ্যই ভালো করবা। সো আজকের ক্লাসটা আর লেন্দি করবো না, আজকে এ পর্যন্তই। সবাই প্র্যাকটিস করে বাসায়, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।